আসসালামু আলাইকুম। সকল ছাত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার এই অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদের আমার স্বাগত। আমি অনার্স বিবিএ প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ক্লাস নিব। তো আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এই করোনাকালীন সময়েও আমাদের আল্লাহ তাআলা অনেক সুস্থ রেখেছে। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং এই অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক বৃন্দ। সকল ছাত্রীকে আমার ধন্যবাদ জানিয়ে আমি এই অনার্স বিবিএ প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রীদের অর্থায়নের নীতিমালা ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো অধ্যায় 5.3 বন্ড মূল্যায়ন। প্রত্যেক বছর জাতীয় বিশ্ববিদ্যালয় এই বন্ড মূল্যায়ন থেকে তোমাদেরকে 4 মার্ক 10 মার্কের কোশ্চেন অবশ্যই পরীক্ষায় আসে। সেজন্য এই ইম্পর্টেন্টটা ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআইপি তোমাদের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তাহলে আমরা এই অধ্যায় সম্পর্কে আগে আমরা জানব। প্রথমেই আমরা দেখব বন্ড কি। বন্ড বা ঋণ পত্র। তোমরা আগেও এই বন্ড এবং ঋণপত্রের মধ্যে পার্থক্য বা বন্ড এবং ঋণপত্র সম্পর্কে তোমরা আগেই জেনেছ। তো প্রথমে আসা যাক বন্ড কাকে বলে। বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহের একটা হাতিয়ার। এখানে নির্দিষ্ট মেয়াদ, সুদের হার এবং পরিপক্কতা এবং অন্যান্য বিষয় এই বন্ডে উল্লেখ থাকে। অর্থাৎ আমাদের দেশে সরকার অথবা বিভিন্ন কর্পোরেশন, বড় বড় যে কোম্পানিগুলো আছে, তারা যখন এই দীর্ঘমেয়াদী অর্থায়নের বা দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ করার একটা প্রধান হাতিয়ার হচ্ছে বন্ড। এই সরকার এবং কর্পোরেশন যখন তাদের নিজের প্রয়োজনে বাজারে বন্ড ছাড়বে, বন্ডের গায়ে অবশ্যই মেয়াদকাল, তারপরে সুদের হার এবং কোন তারিখে সেটা পরিপক্ক হবে এবং অন্যান্য সকল বিষয় এই বন্ডের গায়ে উল্লেখ থাকবে। এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় বন্ড। তাহলে বন্ড বলতে আমরা বুঝতেছি যে এখানে নির্দিষ্ট সুদের পরিমাণ থাকবে, মেয়াদ থাকবে, পরিপক্ক সময় থাকবে এবং কিভাবে এটা সুদ দেওয়া হবে তাও প্রভৃতি এখানে উল্লেখ থাকবে। তো প্রথমেই এই বন্ড সম্পর্কে আমরা ভালো মতো জানলাম। এখন বন্ডের বৈশিষ্ট্য আমরা জানব। বন্ডের বৈশিষ্ট্যের ভিতরে যেগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই আছে ঋণের দলিল, 2 পরিপক্কতা, 3 সুদ, 4 পরিচালনা, 5 ভোটাধিকার, 6 একক মূল্য, 7 জামানত, 8 আর্থিক ঝুঁকি বৃদ্ধি, 9 করের সুবিধা, 10 মূলধন ব্যয় হ্রাস, 11 নির্দিষ্ট ব্যয়। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো অতি সহজেই লক্ষ্য রাখলাম। এখন আমরা এই বৈশিষ্ট্য সম্পর্কে জানব। 1 নাম্বার ঋণের দলিল। বন্ডটা হলো ঋণের দলিল অর্থাৎ ঋণপত্র। এই ঋণপত্র ইস্যু করে সরকার অথবা বিভিন্ন কর্পোরেশন, বড় বড় কোম্পানি
তারা তাদের চাহিদা মতো এই ঋণপত্র সংগ্রহ করতে পারে। পরিপক্কতা বলতে সাধারণত মেয়াদকালকেই বোঝানো হয়েছে। অর্থাৎ এই বন্ডটা কত দিনের জন্য ইস্যু করা হলো, সেটা কি 6 মাস, 1 বছর বা 10 বছর, 20 বছর বা 30 বছরের জন্য এই বন্ড পরিপক্কতা হতে পারে। অর্থাৎ এখানে দীর্ঘমেয়াদী যখন আমি বন্ড ইস্যু করব, তার মানে কি এইখানে অবশ্যই এই বন্ডের 10 বছর মেয়াদি বন্ড বা 5 বছর মেয়াদি বন্ড, এই বন্ডগুলা নির্দিষ্ট পরিপক্কতা বা সময় শেষ হয়ে গেলে তখন পরিপক্কতা লাভ করবে। সুদ, অবশ্যই বন্ডের গায়ে সুদের কথা উল্লেখ থাকবে, কি পরিমাণ সুদ দেওয়া হবে। অর্থাৎ যে 5,000 টাকার একটা বন্ড, সেখানে যদি দেখা যায় যে 10% হারে সুদ বা 20% হারে সুদ, এটা 3 বছর পরে দেওয়া হবে, তাহলে এই সুদের কথাটা অবশ্যই উল্লেখ থাকবে। পরিচালনা, এই বন্ড পরিচালনা করাটা খুবই সহজ। শেয়ারের মতো অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয় না, কারণ একটা শেয়ার ইস্যু করতে হলে তাকে সরকারের অনুমতি নিতে হয়, ঢাকায় স্টক এক্সচেঞ্জের অনুমতি নিতে হয়, তারপরে নিতে হয় হলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমতি, পরিচালনা পরিষদের অনুমতি। অনেক পরিচালনা করতে বা শেয়ার ইস্যু করতে অনেক ঝামেলা পোহাতে হয়, কিন্তু বন্ডের ক্ষেত্রে এই সমস্ত ঝামেলা পোহাতে হয় না। খুব ইজি, খুব সহজেই এই বন্ড বাজারে ইস্যু করা যায়। ভোটাধিকার, সাধারণ শেয়ারের মালিকগণ তার পরিচালনা পর্ষদ নির্বাচনের ক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগ করে, কিন্তু বন্ডের মালিকগণ তারা ভোটাধিকার প্রয়োগ করার সময় কখনোই সুযোগ পাবে না। অর্থাৎ এরা হলো ঋণপত্র ইস্যু করে, অর্থাৎ ঋণপত্র যারা, মানে এরা হলো ঋণদাতা, কোম্পানির ঋণদাতারা কখনো কোম্পানির মালিক হতে পারে না। শুধুমাত্র ভোটাধিকার তারাই ব্যবহার করবে যারা কোম্পানির মালিক হবে। একক মূল্য, বন্ডের গায়ের মূল্য অবশ্যই একক মূল্যে থাকবে। সেটা 5,000 হতে পারে, প্রত্যেকটা বন্ডের মূল্য 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000 পর্যন্ত হতে পারে। আমাদের দেশে আইএফআইসি ব্যাংক তাদের এই বন্ডের মূল্য 10,000 টাকা করে নির্ধারণ করেছে। অর্থাৎ প্রত্যেকটা বন্ডের ইকুয়াল বা একক মূল্যই থাকবে। যদি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড অথবা স্কয়ার গ্রুপ অফ কোম্পানি যদি বন্ড ইস্যু করে, তাহলে তারা দেখা গেছে যে যদি 5,000 টাকা করে বন্ড ইস্যু করে, তাহলে প্রত্যেকটা বন্ডই 5,000 টাকার মূল্যে থাকবে। এটাকেই বলা হচ্ছে একক মূল্য। 7, জামানতটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। জামানত সাধারণত বন্ডের ক্ষেত্রে 2 ধরনের হতে পারে। এক, জামানতযুক্ত, আরটা হলো অজামানতযুক্ত। এখানে জামানতযুক্ততে বোঝানো হয়েছে অবশ্যই কোম্পানির স্থায়ী সম্পদ এখানে জামানত হিসেবে যুক্ত করতে হবে। অর্থাৎ কোম্পানি যখন বন্ড ইস্যু করবে, এর বিপরীতে অবশ্যই কোম্পানির স্থায়ী সম্পদ, অনেক সময় কারখানা যন্ত্রপাতি, ভূমি, চালান কোঠা প্রভৃতি এই জামানতের বন্ডের গায়ে লেখা থাকে। যদি কোনো কারণে এই কোম্পানি দেউলিয়া হয়ে যায়, তাহলে বন্ডের মালিকরা ওই সকল সম্পত্তি
নিজেদের বলে দাবি করতে পারে এবং ওগুলা বিক্রি করে তাদের টাকা আদায় করে নিতে পারে। আর্থিক ঝুঁকি বৃদ্ধি। যখন বন্ড ইস্যু করা হবে বাজারে, তার মানে কি আমাকে অবশ্যই এই বন্ডের বিপরীতে সুদ প্রদান করতে হবে। যেহেতু সুদ লাভ হোক বা না হোক কোম্পানিকে সুদ প্রদান করতে হবে, সেই ক্ষেত্রে আর্থিক ঝুঁকিটা অনেক বেশি হয়ে যায়। কিভাবে? কারণ এই ক্ষেত্রে কোম্পানি লাভের জন্য ঝুঁকিটাও একটু বা মুনাফার জন্য ঝুঁকিটাও একটু বেশি গ্রহণ করে, ফলে আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায়। করের সুবিধা। বন্ড যখন ইস্যু করবে অবশ্যই প্রতিষ্ঠান করের কিছু সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পেয়ে থাকবে। মূলধন ব্যয় হ্রাস। মূলধন ব্যয় অবশ্যই হ্রাস পাবে। দীর্ঘমেয়াদী যে ব্যয়গুলো সেগুলো আস্তে আস্তে ব্যয় হ্রাস পাবে। কিভাবে? কারণ আমাকে সুদ দিতেই হবে। তখন কোম্পানি তার দীর্ঘমেয়াদী মূলধনের যে ব্যয়গুলো আছে সেগুলো সঠিক মাত্রায় ব্যবহার করবে, ফলে এই মূলধন ব্যয় হ্রাস পাবে। নির্দিষ্ট ব্যয়। এই ক্ষেত্রে কোম্পানি শুধুমাত্র নির্দিষ্ট কতগুলা ব্যয়ই করে থাকবে, যেমন সুদ প্রদান করবে। অর্থাৎ বন্ডের গায়ে যে পরিমাণ সুদের কথা উল্লেখ থাকবে, তার মানে কি এই টাকাটা কোম্পানিকে দিতেই হবে বা বন্ডের গায়ে দিতেই হবে বন্ডটি। অর্থাৎ এই বন্ড ইস্যু করতে সাধারণত নির্দিষ্ট পরিমাণ ব্যয়ই হবে, শেয়ারের মতো অনেক ব্যয় হবে না। তাহলে আমরা এই বন্ড সম্পর্কে আজকে বুঝলাম, বন্ড কাকে বলে জানলাম, এবং বন্ডের বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদেরকে বুঝালাম এবং দেখাই দিলাম। তোমরা একটু ভালো করে এটা দেখো, আরেকবার দেখো। তো আমরা এখন দেখব বন্ডের প্রকারভেদ, অর্থাৎ বন্ডকে কয় ভাগে ভাগ করা যায়। তো আমরা বন্ড সম্পর্কে জানলাম, বন্ডের বৈশিষ্ট্য জানলাম, এখন জানবো বন্ডের প্রকারভেদ। 1 নম্বর আছে জামানতের ভিত্তিতে, 2 পরিশোধের ভিত্তিতে, 3 নিবন্ধনের ভিত্তিতে, 4 রূপান্তরের ভিত্তিতে, 5 অন্যান্য। তো আমরা এখন 1 নম্বরটা দেখি, জামানতের ভিত্তিতে। জামানতের ভিত্তিতে বন্ডকে 2 ভাগে ভাগ করা যায়। 1 জামানত বিহীন, 2 জামানত যুক্ত। অর্থাৎ জামানত বিহীন বন্ড বলতে আমরা সেই বন্ডকে বোঝাবো যে বন্ড ইস্যু করার সময় কোম্পানি স্থায়ী সম্পত্তি বা কোনো প্রকার কিছু বন্ধক রাখা হয় না। অর্থাৎ এই বন্ডের সুদের কথা উল্লেখ থাকে এবং শুধুমাত্র কাগজ ইস্যু করা হয় এবং ঋণের দলিল হিসাবে ব্যবহৃত হয় এবং মেয়াদ শেষে এই টাকা কোম্পানি ফেরত দিয়ে দেয়। 2 নাম্বার দেখো জামানতযুক্ত বন্ড। জামানতযুক্ত বন্ডটাকে আমরা সেই বন্ডকেই বোঝাবো যে বন্ডে কোম্পানি যখন ইস্যু করবে তখন এর সাথে অবশ্যই স্থায়ী সম্পদ জামানত রাখতে হবে। অর্থাৎ বিল্ডিং, কারখানার যন্ত্রপাতি, ভূমি প্রভৃতির যে জামানত আছে বা স্থায়ী সম্পদ আছে সেগুলা এই বন্ডের সাথে জামানত যুক্ত উল্লেখ করতে হয়। এই জামানত যুক্তকে বলা আবার 2 ভাগে ভাগ করা যায়। 1 নির্দিষ্ট জামানত, অনির্দিষ্ট জামানত। নির্দিষ্ট জামানত বলতে আমরা সেই জামানতকে বোঝাবো, অর্থাৎ যেখানে কোম্পানির একটা নির্দিষ্ট দালান কোঠা অথবা ভূমি উল্লেখ করে দেওয়া হয়। অর্থাৎ পরিচালনা পর্ষদের কখনো এখানে অনুমতি লাগবে না।
এই বন্ড ইস্যু করতে অবশ্যই নির্দিষ্ট জামানতের ক্ষেত্রে অনুমতি লাগবে পরিচালনা পর্ষদে। অনির্দিষ্টতার ক্ষেত্রে এখানে কোনো পরিচালনা পর্ষদের অনির্দিষ্ট জামানতের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমতি লাগবে না। অর্থাৎ এখানে একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এই প্রসেসটা সহজেই অনির্দিষ্ট জামানতের ক্ষেত্রে এটা বাদ দেওয়া যায়, অর্থাৎ পরিচালনা পর্ষদের অনুমতি লাগবে না। 2 নম্বর, পরিশোধের ভিত্তিতে পরিশোধযোগ্য অপরিশোধযোগ্য। অর্থাৎ এই ক্ষেত্রে বন্ড নির্দিষ্ট মেয়াদ শেষে এটা পরিশোধযোগ্য বন্ড বলা হয়। অর্থাৎ আমি 5 বছরের জন্য যদি বন্ড ইস্যু করি দীর্ঘমেয়াদী, তাহলে এটা 5 বছর মেয়াদ পূর্তিতে আমাকে বন্ডের ঋণদাতাগণ যখন কোম্পানিতে আসে তাদের টাকা যাবে, তখন এই পরিশোধযোগ্য, অর্থাৎ তাদের টাকা পরিশোধ করতে হবে। অপরিশোধযোগ্য অর্থাৎ এই সকল বন্ডের কখনো অর্থ পরিশোধ করতে হয় না, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর খালি সুদ প্রদান করতে হয়। কোম্পানি যে পর্যন্ত এই কোম্পানির আয়ুষ্কাল থাকবে সেই পর্যন্ত কোম্পানি এই বন্ড থাকবে, অর্থাৎ আজীবন এই বন্ডের সুদ প্রদান করে যেতে হবে। নিবন্ধনের ভিত্তিতে অর্থাৎ পরিচালনা পর্ষদের বা কোম্পানির আলাদা একটা রেজিস্টার খাতা থাকবে, সেই খাতায় যখন নিবন্ধন করা থাকবে বা নিবন্ধন বা খাতায় নাম ওঠানো হবে, অর্থাৎ নাম, ঠিকানা প্রভৃতি ওই নিবন্ধন খাতায় উল্লেখ থাকবে। অর্থাৎ যখন আমি এই বন্ড অন্য কোনো বা হস্তান্তর করতে যাব, তখন কোম্পানির ওই রেজিস্টার খাতায় নাম, ঠিকানা এগুলো পরিবর্তন করতে হবে। অনিবন্ধিত অর্থাৎ এই ক্ষেত্রে ওই রেজিস্টার খাতা মেনটেন করা হয় না, অর্থাৎ কোম্পানির পরিচালনা পরিষদে বা কোম্পানির যে একটা আলাদা রেজিস্টার খাতা থাকবে, সেই খাতায় এখানে নিবন্ধন করা থাকবে না। অর্থাৎ যখন খুশি তখন চাইলেই এই বন্ড হস্তান্তর করা যায়, অর্থাৎ বিক্রি করা যায়, যে আমার টাকার প্রয়োজন পড়লো, আমি এই সাথে সাথে এই বন্ড বিক্রি করে টাকা সংগ্রহ করতে পারলাম। অর্থাৎ খোলা বন্ডের মতোই এই বন্ড। রূপান্তরের ভিত্তিতে একটা আছে রূপান্তরযোগ্য, 2 অরূপান্তরযোগ্য। রূপান্তরযোগ্য বলতে বোঝাচ্ছে যে এই বন্ডের নির্দিষ্ট মেয়াদ শেষ হলে উক্ত বন্ড শেয়ারে রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ মেয়াদ শেষে সমপরিমাণ মূল্যের শেয়ার প্রদান করা হবে। এটাকেই বলা হয় রূপান্তরযোগ্য, অর্থাৎ বন্ডটা শেয়ারে রূপান্তর হবে। আর অরূপান্তরযোগ্য যে বন্ডটা শেয়ারে রূপান্তরযোগ্য হবে না, অর্থাৎ এই শেয়ার অরূপান্তরযোগ্য শেয়ার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়া মাত্রই কোম্পানির কাছে গেলে সুদসহ টাকা ফেরত পাবে, এটা শেয়ারে রূপান্তর করা যাবে না। তারপরে অন্যান্য বন্ড, আই বন্ড, কুপন বন্ড, জিরো কুপন বন্ড, জাঙ্ক বন্ড। আই বন্ড কাকে বলে? অর্থাৎ যে বন্ড শুধুমাত্র কোম্পানির লাভ হলেই এই বন্ডের সুদ প্রদান করবে। যদি কোনো কারণে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় বা কোম্পানি যদি কখনো লস খায়, তাহলে এই আই বন্ড এখানে এই বন্ডধারীদের টাকা দেওয়া হয় না। অর্থাৎ শুধুমাত্র কোম্পানি যখন আয় করবে তখনই এই টাকা প্রদান করা হবে। যদি কোম্পানি লস যায় বা ক্ষতি হয়, তাহলে এই বন্ডের সুদের টাকা প্রদান করা হয় না। কুপন বন্ড অর্থাৎ
যে বন্ডের গায়ে সুদের হারের কথা উল্লেখ থাকে তাকে কুপন বন্ড বলে। অর্থাৎ এই কুপন বন্ডের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদে বাড়ে সুদের টাকা এরা পেয়ে থাকে, বা অর্থাৎ নির্দিষ্ট মেয়াদ শেষ হলে সুদ সহ আসল টাকা ফেরত পেয়ে থাকে। অবশ্যই বন্ডের গায়ে এই কুপন সুদের হার উল্লেখ থাকবে। তারপরে আছে জিরো কুপন বন্ড, অর্থাৎ যে বন্ডটা অবহারে বিক্রি করা হয় তাকে জিরো কুপন বন্ড বলে। এই বন্ড যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন পুরা বন্ডের গায়ে লিখিত মূল্যের যে টাকাটা থাকবে সেই টাকাটাই ফেরত পাবে। জাঙ্ক বন্ড, উচ্চ ঝুঁকি সম্পন্ন বন্ডকে বলা হয় জাঙ্ক বন্ড। এই বন্ড 80-র দশকে আমেরিকাতে শুরু হয়। অর্থাৎ কোনো কোম্পানি, ভালো একটা কোম্পানি অনেক সময় লসের দিকে চলে যাচ্ছে, তখন তাদের আর্থিক সমস্যা মেটানোর জন্য বন্ড ইস্যু করে, সেটা জাঙ্ক বন্ড নামে পরিচিত। অর্থাৎ উচ্চ ঝুঁকি যে কোম্পানিটা এই বন্ডটা ক্রয় করার সময় ঋণদাতাগণ উচ্চ ঝুঁকি গ্রহণ করে আর এর বিনিময়ে উচ্চ সুদও লাভ করে থাকে। অর্থাৎ এই বন্ডের ভেতরে ঝুঁকির হার যেমন বেশি, আয়ের হার ঠিক তেমনি বেশি। অর্থাৎ উচ্চ ঝুঁকি ক্ষমতা সম্পন্ন বন্ড এবং আয়ের হারকেই এই জাঙ্ক বন্ড বলে। তাহলে আমরা দেখলাম বন্ডের প্রকারভেদ সম্পর্কে আমরা বিস্তারিত করলাম। তোমরা একটু দেখো যে এখানে বন্ড সম্পর্কে তোমাদের ভালো মতো দেওয়া আছে। আমরা এখন জানব বন্ড ইস্যুর কারণ। কোন কোন কারণে বন্ড ইস্যু করা হয়? সহজেই অর্থ সংগ্রহ করা যায়, মুনাফা বৃদ্ধি, মূলধন খরচ কম, আনুষ্ঠানিকতা কম, সহজেই নিয়ন্ত্রণ, অধিক মূলধন গঠন, অর্থনৈতিক উন্নয়ন, পরিচালনা হস্তক্ষেপ নেই। 1 নাম্বার, সহজেই অর্থ সংগ্রহ। বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানি বা সরকার চাইলেই সহজ শর্তে এই অর্থ সংগ্রহ করতে পারে। 2, মুনাফা বৃদ্ধি। অবশ্যই বন্ড ইস্যুর ক্ষেত্রে মুনাফার পরিমাণটা অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানি সহজেই টাকা সংগ্রহ করতে পারবে এবং সংগ্রহীত টাকা সহজেই বিনিয়োগের মাধ্যমে মুনাফা বৃদ্ধিতে সহায়তা করবে। মূলধন খরচ কম, অর্থাৎ এই দীর্ঘমেয়াদী ঋণপত্র সংগ্রহ বা বন্ডের সংগ্রহ করার জন্য যে দীর্ঘমেয়াদী খরচের প্রয়োজন বা অধিক খরচের প্রয়োজন পড়ে সেটার একেবারে নাই বললেই চলে। এটা সামান্য কিছু খরচের বিনিময়ে এই মূলধন জাতীয় ব্যয়ের অর্থ সংগ্রহ করা যায়। আনুষ্ঠানিকতা কম, এখানে শেয়ারের মতো কোনো আনুষ্ঠানিকতা নাই, অর্থাৎ কোনো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কোনো অনুমতি লাগে না, সরকারের কোনো অনুমতি লাগে না। শুধুমাত্র কোম্পানির পরিচালকরা চাইলেই বা তাদের আর্থিক সমস্যা দেখা দিলেই তখনই এই বন্ড ইস্যু করতে পারে। সহজেই নিয়ন্ত্রণ, এই বন্ড সহজেই নিয়ন্ত্রণ করা যায়, কারণ বন্ডের গায়ে সুদের হার দেওয়া থাকে বা 5 বছর বা 10 বছর মেয়াদি। 10 বছর মেয়াদান্তে সহজেই এই বন্ডের মেয়াদ শেষ হয়ে যাবে এবং এটাকে ঋণদাতাদের তাদের অর্থ পরিশোধ করা হবে, সহজেই নিয়ন্ত্রণ করা যায়। অধিক মূলধন গঠন, এই বন্ড ইস্যু করার কারণে কোম্পানি চাইলে ঝামেলাবিহীনভাবে অধিক মূলধন গঠন করতে পারে। আমাদের দেশে অনেক ব্যাংকগুলা তাদের মূলধন গঠনের জন্য এই বন্ড ব্যবহার করে থাকে। অর্থনৈতিক উন্নয়ন, এই বন্ড ব্যবহারের ফলে বা এতে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়। যেমন জনগণ উপকৃত হয়, ঠিক তেমনি কোম্পানি এখান থেকে উপকৃত হয়।
পরিচালনায় হস্তক্ষেপ নেই। শেয়ারের মতো এখানে চাইলে পরিচালনা পরিষদ বা পরিচালনা পরিষদ বা শেয়ার হোল্ডার বা শেয়ারের মালিকরা এখানে বন্ড ইস্যুর ক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারে না। সহজেই এই বন্ড ইস্যু করা যায় এবং নিয়ন্ত্রণ বা সঠিকভাবে এটার পরিচালনা করা যায়। তাহলে বন্ড ইস্যুর কারণ সম্পর্কে আমরা আজকে জানলাম। আমরা এখন পরবর্তীতে কিছু অঙ্কের সূত্র নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই অঙ্ক করানো হবে। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমি তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা সূত্র নিয়ে আলোচনা করব। আমার পরবর্তী ক্লাসে এই সূত্রের সমূহের অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেব। প্রথমে আজকে সূত্র সম্পর্কে জানব। পরবর্তী ক্লাসে আমার এই সূত্রের প্রত্যেকটা অঙ্ক আমি আস্তে আস্তে তোমাদেরকে করে দেখাব। তা সূত্র সম্পর্কে প্রথমেই আমরা জানব। জানার পরে দেখো, আগে আমরা সূত্রে প্রথমে লিখছি যে ভ্যালু অফ বন্ড, অর্থাৎ এই বন্ডটা হলো সাধারণ বন্ডের ক্ষেত্রে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস mv 1 প্লাস আই ডিভাইডেড বাই n। এই সম্পর্কে আগে জানার জন্য আমি এখানে বিস্তারিত তোমাদের এই সূত্রগুলো উঠিয়ে দিয়েছি। অর্থাৎ mv সমান ম্যাচুরিটি ভ্যালু, আই সমান সমান রেট অফ রিটার্ন, n সমান সমান ইয়ার, আই সমান সমান ইন্টারেস্ট, এফ সমান সমান ফেস ভ্যালু, এসভি সমান সমান সেলস ভ্যালু, সিপি মানে কল প্রাইস, ওয়াইটিএম ইল টু ম্যাচুরিটি, ওয়াইসি কারেন্ট ইল। তো আমরা এই সম্পর্কে আগে আমরা জানলাম। জানার পরে আমরা এখন সূত্রগুলো নিয়ে আলোচনা করতেছি। 1 নাম্বার সূত্রে দেখো ভ্যালু অফ বন্ড। ভ্যালু অফ বন্ডের যে সূত্রগুলো আছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস টু দি পাওয়ার n, অর্থাৎ তোমরা ডিভাইডেড বাই আই প্লাস mv সমান সমান 1 প্লাস আই ব্র্যাকেট টু দি পাওয়ার n। অর্থাৎ সূত্রে যে সমস্ত যা দেওয়া থাকবে, এখানে আই মানে রেট অফ রিটার্ন, n মানে ইয়ার, mv মানে ম্যাচুরিটি পিরিয়ড, তারপরে আছে হলো আই মানে রেট অফ রিটার্ন, n মানে ইয়ার। তাহলে খুব সহজেই 1 নাম্বার সূত্রটা তোমরা বুঝতে পারলাম। এখন 2 নাম্বার সূত্র। 2 নাম্বার সূত্রতে আছে ভ্যালু অফ বন্ড, অর্থাৎ এইটা বন্ডের ভ্যালু অফ বন্ডের জিরো কুপন বন্ড, অর্থাৎ যে বন্ডের গায়ে কোনো সুদের হার উল্লেখ থাকে না, অর্থাৎ যে বন্ডটা আমরা অবহারে বিক্রয় করি, মেয়াদ পূর্তিতে বন্ডের পূর্ণমূল্য প্রদান করা হয়, তাকে এই জিরো কুপন বন্ড বলা হয়। অর্থাৎ ম্যাচুরিটি প্রিয় বন্ডের এই আয়ের হার এটা বের করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে ম্যাচুরিটি পিরিয়ড ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n, অর্থাৎ ম্যাচুরিটি পিরিয়ড 1 প্লাস আই টু দি পাওয়ার n। অর্থাৎ জিরো কুপন বন্ডের ক্ষেত্রে এখানে কোনো সুদ দেওয়া থাকবে না। যদি আমরা এই বন্ডের মূল্য বের করতে চাই, তাহলে হলো ম্যাচুরিটি পিরিয়ডে যা থাকবে তাদের এইভাবে ভাগ করলেই আমরা সহজেই এটা ম্যাচুরিটি পিরিয়ড পেয়ে যাব। তারপরে আছে ভ্যালু অফ পারপেচুয়াল বন্ড, অর্থাৎ অসীম বন্ড। এই বন্ডের মানে কোম্পানি
যে পর্যন্ত অবসান না হবে সে পর্যন্ত এর মূল্য ফেরত দেবে না। সেই মূল্যটা বের করার নিয়ম হলো আই ডিভাইডেড বাই আর। একটা আছে ইন্টারেস্ট, আরটা আছে রেট অফ ইন্টারেস্ট। একটা হলো সুদ, আরটা হলো সুদের আয়ের হার। একটা সুদ, একটা সুদের আয়ের হার। এই দুটার মাধ্যমেই আমি সহজেই এই অসীম বন্ডের মূল্য বের করতে পারি। অর্থাৎ পারপেচুয়াল বন্ড অর্থ অসীম বন্ড। এই অসীম বন্ডের মূল্য বের করার জন্য আমাকে সুদ এবং সুদের আয়ের হার, রেট অফ রিটার্ন, আরটা হলো ইন্টারেস্ট। অর্থাৎ ইন্টারেস্টকে আমি রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করলেই এই অসীম বন্ডের মূল্য আমরা পেয়ে যাব। 4 নাম্বার, ইল টু ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ পূর্তিতে আয়ের হার সমান সমান আইতে ইন্টারেস্ট প্লাস এফবি মানে হলো ফেস ভ্যালু, এসবি সেলস ভ্যালু ডিভাইডেড বাই এন মানে হলো ইয়ার, ডিভাইডেড বাই এফবি প্লাস এসবি ডিভাইডেড বাই 2। অর্থাৎ বছরে যদি দুইবার, এটাকে বছরে যদি দুইবার দেওয়া হয় তাহলে 2 দ্বারা ভাগ করতে হয়। এটা সূত্রে 2 পূরণ 100। অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা ইল টু ম্যাচুরিটি বন্ডের যে ইল টু ম্যাচুরিটি হবে সেটা সহজেই আমরা বের করতে পারবো। আর একটা কথা মনে রাখবা, সবসময় এই 4 নাম্বারে ইল টু ম্যাচুরিটির যে মানটা বের হবে সেটা অবশ্যই পার্সেন্টেজে বের হবে, অর্থাৎ শতকরায় বের হবে। তারপরে আছে কারেন্ট ইল্ড অর্থাৎ ইন্টারেস্ট ডিভাইডেড বাই এসবি পূরণ 100। এটাও পার্সেন্টেজে হবে। অর্থাৎ যে অ্যান্সারটা বের হবে সেটা এটাও পার্সেন্টেজ হবে। 6 নাম্বার, ওয়াইটিসি বা ইল টু কল সমান সমান আই প্লাস সিপি মাইনাস এসবি ডিভাইডেড বাই এন, সিপি প্লাস এসবি ডিভাইডেড বাই 2 পূরণ 100। এখন ওয়াইটিসি তার মানে ওয়াইটিসি সম্পর্কে যা বুঝলাম, আই ডিভাইডেড বললাম আই প্লাস সিপি মাইনাস এসবি ডিভাইডেড বাই এ, সিপি প্লাস এসবি। সিপি অর্থ কল প্রাইস, অর্থাৎ যে প্রাইসটাকে আমরা বিক্রি করতে আগ্রহী সেটাকে বলা হয় সিপি মানে কল প্রাইস। তারপরে এসবি মানে সেলস ভ্যালু, আমি আগে বলছি। তারপরে ডিভাইডেড বাই 2, এটা সূত্রের 2 পূরণ 100। এটাও যখন অ্যান্সার বের হবে তখন সেটা অবশ্যই পার্সেন্টেজে বের হবে। লাস্টে এটা থাকে ক্যাপিটাল গেইন, ইল টু ম্যাচুরিটি মাইনাস থেকে ইল টু কারেন্ট ইলটা যখন আমরা বাদ দেব তখন আমরা ক্যাপিটাল গেইন পাবো। তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে এখানে 10 মার্কের থাকলে এখানে কয়েকটা থাকতে পারে, যেমন এই 3টে মিলে একটা অঙ্ক থাকতে পারে 10 মার্কের, অথবা 2টে মিলে একটা থাকতে পারে, অথবা এই দুটাগুলো একটা থাকতে পারে। আর ভ্যালু অফ বন্ডের মূল্য যখন নিবা তখন এই অঙ্কগুলো অবশ্যই টাকায় হবে। টাকা, এটাও টাকা। এটা পার্সেন্ট, এটা পার্সেন্ট, এটা পার্সেন্ট। ক্যাপিটাল গেইন এটাও পার্সেন্ট। অর্থাৎ এই 7টা সূত্রের ভিতরে প্রথম 3টা যে সূত্র আছে সেটা হলো পার্সেন্টেজে, এবং পরবর্তী 4টা যেগুলো প্রথম যে 3টা সূত্র আছে এই সূত্র 3টা যখন আমরা ফল বের করব তখন বের করব হলো এই টাকায়। পরবর্তী যে 4টা আছে
এটা হলো পার সেন্টেন্সে বের করব। তাহলে বন্ডের সূত্রসমূহ তোমরা জানলা, বুঝলা। এখন আমি তোমাদেরকে আজকের মতো এই ক্লাসের এখনই বিদায় নিচ্ছি। আমি এই করোনা মহামারীতে সবার জন্য দোয়া করতেছি, সবাই যেন তোমরা ভালো মতো থাকো। তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করবা। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা। আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, কারণ তিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং সকল শিক্ষক মণ্ডলী যারা অনলাইন ক্লাসের সাথে যুক্ত এবং সকল ছাত্রীবৃন্দ, তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের এই অর্থায়নের নীতিমালার আজকে এই 5.3 অধ্যায়ের যে সূত্রগুলো আমি তোমাদের দেখাই দিলাম। আমি পরবর্তী ক্লাসে এই সূত্রগুলো নিয়েই আমি তোমাদেরকে পরবর্তী ক্লাস নেব। তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, ভালো থেকো, খুদা হাফেজ।